শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিবের সঙ্গে বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার। আমেরিকা ও রাশিয়ায় গড়ার একই সুর, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস। সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ। ইসলাম গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে ভূমিকা রাখার ঘোষণা। এবং বিজেপি ও মোদীকে ফ্যাসিস্ট বলা যাবে না, কর্মীদের প্রতি সিপিএম এর নির্দেশ, ক্ষোভ বামফ্রন্টে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, গাজা উপত্যকায় 15 মাসের গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে। তিনি গতকাল তেহরানে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। ইসরায়েলি আগ্রাসনের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তিনি ফিলিস্তিনি ও লেবাননবাসীর ভূয়সী প্রশংসা করেন। কলিবফ বলেন, প্রতিরোধ ফ্রন্ট মুসলিম উম্মার জন্য বিজয়ের এক মহাকাব্য তৈরি করেছে, যেখানে তলোয়ারের উপর রক্তের বিজয় সূচিত হয়েছে। সাক্ষাতে জিয়াদ নাখালে বলেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের মোকাবেলায় নিজের শক্তি সীমাবদ্ধ করে ফেলবে না, বরং প্রয়োজনে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করবে। প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি দিতে বাধ্য করেছে বলেও নাখালা ঘোষণা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষর করতে বাধ্য করা। একই সঙ্গে ইসরায়েলের সকল পরমাণু স্থাপনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর নজরদারিতে নিয়ে আসতে হবে। সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে দেয়া বক্তব্যে একথা বলেন আরাকচি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কাছে থাকা পারমাণবিক অস্ত্র সহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র শুধু পশ্চিম এশিয়া অঞ্চল নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল পশ্চিম এশিয়াকে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং অন্য দেশগুলোকে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে। তিনি এক্ষেত্রে গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণকে পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করার ইসরায়েলি হুমকির কথা তুলে ধরেন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে পক্ষপাত দুষ্ট ও ভিত্তিহীন মন্তব্য করায় তেহরানে নিযুক্ত পলিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের ভূমধ্য সাগর ও পূর্ব ইউরোপ বিষয়ক মহাপরিচালক ও পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী মাহমুদ হায়দারি গতকাল পলিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্কিন উইল জেককে তলব করেন। এ সময় হায়দারি ইরানের পক্ষ থেকে মার্কিনকে আনুষ্ঠানিক প্রতিবাদের কথা জানিয়ে দেন। এ সময় পুলিশ কূটনীতিক ইরানের প্রতিবাদের কথা দ্রুততম সময়ের মধ্যে ওয়ারশোকে জানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকরস্কি গত 20 ফেব্রুয়ারি দাবি করেন, রাশিয়া ও ইরানের পক্ষ থেকে ড্রোন উৎপাদন ও তা ব্যবহার ইউরোপ সহ গোটা বিশ্বকে হুমকিগ্রস্ত করে তুলছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। আজ মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে
পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ নাহিন ইসলাম। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেসব কমিটিতে তিনি ছিলেন সেসব কমিটি থেকেও ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার শক্তিকে সংহত করতে সরকারে থাকার চেয়ে রাজপথে তার ভূমিকা বেশি। সেজন্য তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি নতুন রাজনৈতিক দলেও তিনি অংশ নিতে আগ্রহের কথা জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনা একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদন্তনাধীন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। তিনি বলেন, এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। আর জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরও বলেন, যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্যাসিবাদী বলা যাবে না বলে মন্তব্য করেছে বামপন্থী দল সিপিএম। দলটির 24তম পার্টি কংগ্রেসের প্রাক্কালে দলের পক্ষে রাজনৈতিক প্রস্তাবে একথা বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, মোদী সরকারের 11 বছরের কাজকর্মে নব্য ফ্যাসিস্ট বৈশিষ্ট্যের বিচ্ছুরণ ঘটলেও সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দেয়া হচ্ছে না। প্রস্তাব অনুযায়ী বিরোধীদের দমানো ও গণতন্ত্রের কণ্ঠ রোধে কর্তৃত্ববাদী মোদী সরকারের চাপ ও প্রতিক্রিয়াশীল হিন্দুত্ববাদের প্রসারের মধ্য দিয়ে নব্য ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলোর বিচ্ছুরণ দেখা দিচ্ছে। সিপিএমের আদর্শগত মুখপত্র বলে পরিচিত চিন্তা সাপ্তাহিকে প্রস্তাবের ব্যাখ্যা করে বলা হয়েছে, বিজেপি ও আরএসএস এর কাজকর্মে নব্য ফ্যাসিবাদী লক্ষণ থাকলেও মোদী সরকারকে ফ্যাসিস্ট বা নব্য ফ্যাসিস্ট বলা হচ্ছে না। ভারত সরকারকে ওভাবে চিত্রায়িত করা হচ্ছে না। সিপিএম এর এই নোট নিয়ে বামফ্রন্টের ভেতরেই বিতর্ক চলছে। সিপিআই এবং লিবারেশনের মতো দলগুলো বরাবর বলে আসছে, মোদী সরকার ফ্যাসিবাদী। কংগ্রেস আবার সরাসরি আক্রমণ করছে সিপিএমকে। দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন ও মস্কো উভয়েই এই ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে। সোমবার 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে 10-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। 5 দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের চূড়ান্ত খসড়ায় ফ্রান্স, ব্রিটেন, ডেনমার্ক ও স্লোভেনিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব কড়া কথা লেখা হয়েছিল, ভোটাভুটির আগে তা বাদ দেওয়া হয়। ফ্রান্স ও ব্রিটেন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভোটদানে বিরত থাকলেও ভেটো দেয়নি। এই দুই দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় তাদের যে কেউ ভেটো দিলে প্রস্তাবটি আটকে যেত। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার কাজে প্রস্তাবটি সহায়ক হিসেবে দেখছে মস্কো। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বর্তমান মার্কিন অবস্থানকে তিনি
গঠনমূলক আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেন। প্রস্তাব পাশের পর এটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ডরোথি শিয়া। তিনি বলেন, প্রস্তাবটিকে ইউক্রেন ও রাশিয়া সহ গোটা আন্তর্জাতিক সমাজের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে কাজে লাগাতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আমেরিকার সাথে রাশিয়ার সাম্প্রতিক আলোচনায় যে অগ্রগতি হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত এই উদাহরণ অনুসরণ করা। ইউক্রেন যুদ্ধে আমেরিকা কিয়েভকে যে বিপুল সামরিক সহায়তা দিয়েছে, তার অর্থমূল্য পরিশোধের উপায় হিসেবে খনিজ সম্পদ ভাগাভাগির চুক্তি চূড়ান্ত করার জন্য ট্রাম্প প্রশাসন ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করেছে। মার্কো রুবিও মূলত সেদিকে ইঙ্গিত করেছেন। গত বছর জেলেনস্কি তার বিজয় পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদে আমেরিকার অধিকার দেওয়ার প্রস্তাব করেছিলেন, তবে তিনি ট্রাম্প প্রশাসনের একটি প্রাথমিক প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাসভঙ্গ বলে নিন্দা করেছেন। রোববার ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে হেগসেট সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের উন্নতির কথা তুলে ধরেন। ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতা লিন বয়েলান বলেছেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র এবং ইসরায়েলের অপরাধ অবমাননামূলক তৎপরতা আন্তর্জাতিক আইনের প্রতি তাদের চরম অবজ্ঞার প্রমাণ। আয়ারল্যান্ডের সিন ফেইন দলের সদস্য বয়েলান আরও বলেছেন, ইউরোপকে অবশ্যই ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, ইসরায়েলের জঘন্য আচরণ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জবাবদিহি করতে ব্যর্থতার ফল। সোমবার দখলদার ইসরায়েল লিন বয়লানকে ফিলিস্তিনে প্রবেশ করতে দেয়নি। এর আগে ইউরোপের বহু রাজনৈতিক ভাষ্যকার ও নেতা ইসরায়েলকে তার পশ্চিমা মিত্রদের জন্য বোঝা হিসেবে আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জার্মানি সফরে বাধা থাকবে না। দেশটির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ একথা জানিয়েছেন। জার্মানিতে গত রোববারে জাতীয় নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ। এর ফলে দেশটির পরবর্তী চ্যান্সেলর হিসেবে ফ্রেডরিক মের্জের নাম শোনা যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার বিশিষ্ট বিশ্লেষক থমাস ফ্রিডম্যান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রপতিত্বের মেয়াদ আজীবন করতে চান। তার মতে, পশ্চিমারা যাদেরকে স্বৈরশাসক বলে অভিহিত করে, ট্রাম্প তাদেরকেও ছাড়িয়ে গেছেন। এ ব্যাপারে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আমেরিকার বিশিষ্ট বিশ্লেষক থমাস ফ্রিডম্যান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রপতিত্বের মেয়াদ আজীবন করতে চান। পশ্চিমারা যাদেরকে স্বৈরশাসক বলে অভিহিত করে, ট্রাম্প তাদেরকেও ছেড়ে গেছেন। বিশিষ্ট এই বিশ্লেষক ও কলামিস্ট নিউ ইয়র্ক টাইমসের একটি প্রবন্ধে আর বলেছেন, ট্রাম্প নিজেকে খোদার মতো নেতা হিসেবে দেখেন। তিনি নিজেকে তোষামোদীর লোক দিয়ে ঘিরে রেখেছেন। এরা বহিষ্কার হবার ভয়ে ক্রমাগত ট্রাম্প এবং তার অজ্ঞতাপূর্ণ সকল অবস্থানকে সমর্থন করে। ইসনার বরাত দিয়ে ফার্স্ট টুডে আরও জানায়, ফ্রিডম্যানের নিবন্ধে বলা হয়েছে, ট্রাম্প সত্যিকার অর্থে বিশ্বকে ট্রাম্প টাওয়ারের একটি খুচরা দোকান হিসেবে দেখেন। ফ্রিডম্যান আরও বলেছেন, ট্রাম্প পরিস্থিতি উল্টে দিতে প্রস্তুত। তিনি বলেন, ট্রাম্প ইউরোপকে এমন একটি বাণিজ্যিক ব্লক হিসেবে দেখেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রচুর প্রভাব ফেলতে পারে। তাই তিনি ইউরোপকে বিচ্ছিন্ন করে
প্রতিটি ইউরোপীয় দেশের সাথে পৃথক পৃথকভাবে আলোচনা করতে চান। এর পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই বলে এই নিবন্ধকার মন্তব্য করেন। ফ্রিডম্যান আরো বলেন, ট্রাম্পের অবস্থান রাশিয়ার মতো দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। আমেরিকার এই বিশ্লেষকের মতে ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ অজ্ঞতা এবং বোকামির উপর ন্যস্ত। অধিকন্তু ফ্রিডম্যান বিশ্বাস করেন, পুতিনের মতো ব্যক্তিত্ব যদি আমেরিকার রাজনীতিবিদ হতেন, নিঃসন্দেহে তিনি ডেমোক্রেটিক পার্টির অবস্থানের চেয়ে ট্রাম্পের অবস্থানের কাছাকাছি থাকতেন। এ কারণেই ট্রাম্প পুতিনকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখেন যিনি তার সমর্থকদের একজন হতে পারতেন এবং যারা 6 জানুয়ারি 2001 সালে মার্কিন ক্যাপিটল ভবনে হামলা করেছিল। জেলেনস্কির বিপরীতে ট্রাম্প পুতিনের সাথে সাংস্কৃতিক নৈকট্য অনুভব করেন। এই বিশিষ্ট বিশ্লেষক আরো বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমেরিকার আইন প্রণেতাদের ট্রাম্পের সমর্থন প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, আমি ট্রাম্পের সাথে রাজনৈতিক বিশ্বের প্রক্রিয়াগুলো নিয়ে তার মুখোমুখি হওয়া ছেড়ে দিয়েছি, কারণ অন্তত মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করার কোনো কৌশল আমার জানা নেই। কেননা সেই সময় পর্যন্ত সিনেট তার পাশে পরিপূর্ণভাবে আছে, প্রতিনিধি পরিষদও সম্পূর্ণরূপে তার পাশে আছে, সুপ্রিম কোর্ট তার পেছনে রয়েছে, তার মিডিয়া ইকোসিস্টেমও সম্পূর্ণরূপে তার পাশেই রয়েছে। ফ্রিডম্যান বলেন, মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা তাদের তত্ত্বাবধানের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে পড়েছেন এবং ক্রমাগত ট্রাম্পের তোষামত করেই চলেছেন। তিনি বলেন, যদি আমি এই স্তরের তোষামত করতাম তাহলে আমি আয়নায় নিজের চেহারা দেখতেই পারতাম না। আমার জীবনে আমি এমন কাউকে চিনি না যে এতটা লাগামহীন আচরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে আজীবন প্রেসিডেন্ট থাকতে চান এবং এই লক্ষ্যে তার যেরকম আচরণ তা দেখে দূরদর্শী বিশেষজ্ঞ মহল বলছেন, মার্কিন গণতন্ত্র শুরু থেকেই আসলে হাস্যকর ছিল এবং এখন তা আরো বেশি হাস্যকর হয়ে উঠেছে।